বেশ কিছুক্ষণ আপনাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হলো, তো কি কারণে? দেখুন, হাসপাতাল আজ রবিবার, হাসপাতালে সুপার নেই। আমি সুপার মহাশয়কে জিজ্ঞেস করলাম যে আপনি হাসপাতালে থাকবেন না, হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশনের কে থাকবেন? তো ডেপুটি সুপার একজনের থাকা প্রয়োজন, যিনি ডাক্তারবাবু। অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন যিনি ডাক্তারবাবু নন, যারা প্র্যাকটিসের মধ্যে নেই, মানে ডাক্তারবাবুই নন, তারা অফিসের এমনি কাজ দেখেন। একজন তিনি ছুটিতে আছেন, আর একজন আজকে তিনিও ডিউটিতে আসেননি। এবার আমি মনে করি যে এখানে ডেপুটি সুপারের একটি পদ ইমিডিয়েটলি দেওয়া প্রয়োজন, কারণ পুরো 7 দিনই ডিউটি করবেন একজন মানুষ, এটা তো হতে পারে না। তো তিনি যখন ছুটি নেবেন তাহলে হাসপাতালের কিন্তু কেউ আর বাবা মা কেউ নেই। এই হাসপাতালে যদি কোনো প্রয়োজন হয়, কোনো সিদ্ধান্ত গ্রহণের ব্যাপার ঘটে, তাহলে কেউ কিন্তু সেইভাবে নেওয়ার ক্ষমতা কারুর কাছে নেই। এবং এখান থেকে আমি যা জানতে পারলাম সেটা হচ্ছে যে যে ঘটনা এখানে আব্বাস ঘটিয়েছে, সেই আব্বাসের বিরুদ্ধে যাতে সুপার সঠিকভাবে পদক্ষেপ নেন, এমনভাবে তিনি যাতে কমপ্লেন করেন। তিনি বললেন আমি এফআইআর করেছি। আমি বললাম এফআইআরটা জবরদস্ত এফআইআর যদি না হয়, কয়েকদিন পরে ছাড়া পেয়ে যাবে, মিডিয়া থাকবে না, সাধারণ মানুষ থাকবে না, ওই আরজি করের মতো এই কেসও বাবা মা ফুটবলের মতো এদিক থেকে ওদিক ঘুরে বেড়াবে, আদৌ কিছু হবে না। এবং যে মেয়েটি এই অত্যাচারের শিকার হয়েছে সে তো আর ডিউটি করতে পারছে না, তার তো কোনো ইনকাম হচ্ছে না, তাকে যাতে সরকার থেকে টাকা দেওয়া হয় এবং সুপার যাতে সেই ব্যবস্থাটি করেন। এখানে ডক্টর গুপ্তা ছিলেন, তিনি আমাদের কথা শুনলেন এবং সুপারের সঙ্গে ফোনে কথা বলিয়ে দিলেন। আপনারাও সেখানে ছিলেন, আমি স্পিকার ফোনে কথা বলছিলাম। এবার এ বাদেও এখানে যে আমাদের বোনেরা অত্যাচারিত হয়েছেন, সেই বোনেদের আমি বললাম, উনি বললেন এক কমপ্লেন বক্স করার কথা। আমি বললাম ডিজিটাল সিস্টেমের সাহায্য নিন, তার কারণ আপনাদের কাছে এই কমপ্লেন বক্সের কে তালা খুলবে, খুলে জানতে পেরে যাবে কে কে কমপ্লেন করেছে, তাদের উপরে আবার অত্যাচার হবে। যারা এখানে থ্রেট কালচার করছেন তারা তো একটা সংগঠিতভাবেই করছেন, এবং সংগঠিত অপরাধ যারা করেন তারা অনেকেই থাকেন, এবং এর পেছনে বড় মাথা না থাকলে তাহলে এই রকম ঘটনা ঘটতে পারে না। এবং আব্বাস কার সুপারিশে এখানে চাকরি পেয়েছিলেন? যে কোম্পানি, মানে যার আন্ডারে, যে কন্ট্রাক্টরের আন্ডারে ওরা এই কন্ট্রাকচুয়াল সার্ভিস করছেন, তাকে কালো তালিকাভুক্ত করে দেওয়া দরকার, ইমিডিয়েটলি ব্ল্যাকলিস্টেড করা দরকার। তার কারণ যিনি এখানে লোক নিয়োগ করবেন, কাজ করবেন, তারও তো মোরাল রেসপন্সিবিলিটি থাকা প্রয়োজন। এবং একটা ঘটনা অল অফ এ সাডেন যদি হয়ে যায় তাহলে নয় বোঝা যায়, কিন্তু ধারাবাহিকভাবে এখানে যে অত্যাচারের কথা শোনা যাচ্ছে, তাহলে সেই যে কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরের তাদেরও দায়িত্ব আছে। একজন দুম করে খারাপ কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, এটা দুম করে কেউ হঠাৎ করে সেই দায়িত্ব বা সেই রেসপন্সিবিলিটি নিতে পারে না, সেই দায়বদ্ধতা তার হয়তো থাকে না। কিন্তু সামগ্রিকভাবে যে কথা শোনা যাচ্ছে, এই হাসপাতালে ধারাবাহিকভাবে মহিলারা নির্যাতনের শিকার হতেন, এটা ভয়ঙ্কর বিষয়। এবং এ বাদে আমি বললাম যে রোগী কল্যাণ সমিতির যিনি সভাপতি হন তিনি বিধায়ক হন, কিন্তু আপনারা এই সিস্টেম চালু করুন, বলুন লোককে, এখানে স্বীকৃত যে রাজনৈতিক দল আছে তাদের প্রতিনিধি যাতে এই রোগী কল্যাণ সমিতিতে থাকে, তা না হলে এই রকম ঘটনা ঘটতে থাকবে। কারণ শাসক দলের কেউ যদি অন্যায় করেন তাহলে তো ভয় পেয়ে অন্যরা কেউ বলতে পারবেন না, কিংবা একটা কোনো এরকম ইনসিডেন্ট হলে তারা ভাববেন সরকারের বদনাম হবে, হাসপাতাল কর্তৃপক্ষের বদনাম হবে, আমরা এটাকে ধামাচাপা দিয়ে দেবো। এবং সেই ঘটনা ঘটেছে। এবং আজকে এসে যখন প্রকাশ হয়েছে, যদি প্রকাশ না হতেন আমরা আসতাম না, আপনারা আসতেন না। এবার আমি সুপারকে বললাম আপনার এখানে আমি এসছি, ভাঙচুর করে দিলাম, অনেক বড় খবর হতো। কিন্তু আমি চাই, তার কারণ এই পশ্চিমবাংলাটা তৈরি করার ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা, এবং সারা দেশও তৈরি করার ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা। তো আমরা কোনো সময় সংবিধান বিরোধী কোনো জিনিস করতে চাই না, কিন্তু এমন কিছু অসভ্যতামি আমরা করতে চাই না। কিন্তু আপনারা পড়াশুনো করে ডাক্তার হয়েছেন, আপনাদের সেই দায়িত্বটা পালন করা উচিত। আপনি হসপিটালে নেই, আপনি কেন ডেপুটি সুপারের কথা বলছেন না? কারা চালাবে হাসপাতাল? এবং শুধু তাই নয়, উনি আবার একটা দায়িত্বে আছেন, যে দায়িত্বটা অন্য আরেকজনের থাকার কথা, তিনি ছুটি নিয়ে চলে গেছেন। তিনি এক প্রভাবশালীর হচ্ছে আত্মীয় সন্তান। তো এখানে আমরা মনে করছি যে টোটাল একটা সংগঠিত অপরাধ এখানে চলছে,
এই সংগঠিত অপরাধের বিষয়টি কিন্তু আরজি করে ছিল। আরজি করে বলা হয়েছিল ওই ডাক্তার বোনটি লালসার শিকার, লালসাটাকে সামনে রাখা হচ্ছিল, যৌন নিগ্রহণটাকে সামনে রাখা হচ্ছিল। আসলে পেছনে বড় সংগঠিত যে অপরাধ ছিল তাকে ধামাচাপা দেওয়ার জন্যই এই লালসার কথাটা বারে বারে বলা হচ্ছিল। যেটা আমরা বলতে চাইছি, লালসাটাই প্রধান কারণ না, এর পেছনে কোনো সংগঠিত অপরাধকে ধামাচাপা দেওয়ার ঘটনা। এখানেও তাই। এখানে আজকে এটা এলো বলে আমরা জানতে পারলাম এখানে কারা চাকরিতে ছিলেন, প্রভাবশালীর কে এখানে চাকরিতে ছিল, কেমন পরিস্থিতি, কেমন অবস্থা, আজকে সবটাই আপনাদের আজ সারফেসে এসছে। আপনারা যেটা নিয়ে কথা বলছেন, আমরা যেটা নিয়ে কথা বলছি আজকে, তাই আমার মনে হয় এই হাসপাতালের ভেতরে এবং চিকিৎসা ব্যবস্থাটাও কেমন চলছে। আমি তো এসে এইখানে দেখলাম কজন ডাক্তারবাবু থাকছেন, কারা কখন ডিউটি করছেন, কে দেখবেন। সুপারই যদি না থাকে, আপনারা ভেবে দেখুন, আবার সুপার ছুটি নিতেই পারেন প্রয়োজনে, সরকার অনুমোদিত তো বিষয়, ছুটি নিতে পারেন, কিন্তু 24 ঘন্টা তো হাসপাতাল খোলা থাকবে। তো তার পরিবর্তে আরেকজন হাসপাতাল দেখভাল করার, লুক আফটার করার তো মানুষ থাকবেন, তিনি নেই। তো সামগ্রিকভাবে এক অরাজক পরিস্থিতি। হেলথ ডিপার্টমেন্ট কি করছে আমি জানি না, রাজ্য সরকার কি করছে জানি না, আজকে স্বাস্থ্যমন্ত্রী কি করছে জানি না। আরজি করের ঘটনার পর কেন সরকার শিক্ষা নিচ্ছে না, স্বাস্থ্য দপ্তর কেন শিক্ষা নিচ্ছে না? এরপরে তো দেখছি যে এই স্বাস্থ্য দপ্তরকে আর চলতে দেওয়া যাবে না। কারা প্রতিবাদ করছেন, কেমনভাবে প্রতিবাদ হচ্ছে, এটা বড় প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে অন্যায় ঘটছে, তারই প্রতিবাদে আমরা এসেছিলাম। সুপার ইচ্ছে করে থাকলেন না, না তিনি সত্যিকারের ছুটি নিয়েছিলেন, কিন্তু হাসপাতালের যে দশা আপনারাও দেখলেন, আমরাও দেখলাম, এটা একটা ভয়ঙ্কর বিষয়। এবং ওই ব্যক্তিটি যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, বাকিদেরও যাতে নামগুলো পাওয়া যায়, এখানে ধারাবাহিকভাবে যে মহিলাদের উপর অত্যাচার হয়েছে তাদের যাতে, আমরা দেখলাম যে হলিউডে সেখানে নায়িকারা অত্যাচারিত হচ্ছিলেন, তাই জন্য তারা বলেছিলেন মি টু। তো এখানেও সুপার আহ্বান করুক না, ডিজিটাল সিস্টেমে যারা অত্যাচারিত হয়েছেন তারা নীরবে আপনারা এর কাছে বলুন, ওর কাছে বলুন, 3 জন লোকের কাছে বলুন। কিন্তু কার কাছে বলবে? যার কাছেই বলতে যাবে দেখা যাবে সরকার পক্ষ জেনে গিয়ে তাদের ওপরে অত্যাচার শুরু করবে। ওই জন্য প্রয়োজন হচ্ছে অল পার্টি প্রতিনিধিদের নিয়ে এখানে হচ্ছে রোগী কল্যাণ সমিতির সদস্য করা, এবং সেটা আমি এই দাবি করছি। এবং ডেপুটি সুপার একজন মেডিকেল প্রফেশন থেকে তাকে এখানে নিয়োগ করা হোক। গতকাল এসেছিল জাতীয় মহিলা কমিশন, দেখা গেল এসপি এবং এসডিপিও কেউ দেখা করলেন না। ইতিমধ্যে এসপিকে দিল্লিতে তলব করা হয়েছে, কি বলবেন? উচিত ছিল জাতীয় মহিলা কমিশনের সঙ্গে দেখা করা, যা ঘটেছে তা বলা। আমরা তো যেখানেই থাকি না কেন, অন্যায় যদি বাড়ি থেকেও ঘটে আমাদের বলে ফেলা উচিত। তার কারণ আমি সুপারকে বললাম, আপনার বাড়িতে ছেলেমেয়েরা যদি এই অত্যাচারের শিকার হয় আপনি কোথায় যাবেন? সেই ক্ষেত্রে আপনারই প্রথম প্রতিবাদ করা উচিত। দেখুন, এটা খুবই গোপনওয়ালা তো বিষয়, দেখা হয়েছে কি হয়নি না করছি। তার কারণ নির্যাতিতা যিনি, তিনি তো সত্যিকারের সাফারার, সেই সাফারার মহিলা, তাকে তো বহু প্রশ্নের উত্তর দিতে হয়। এবং আমাদের সমাজ ব্যবস্থায় তার যাতে সুনাম, তার যাতে ট্রমা, তিনি এখন ট্রমায় ভুগছেন, সেই ট্রমা যাতে তিনি কাটিয়ে উঠতে পারেন। এবং তার যে একেবারে ইনকাম বন্ধ, এবার বেরোতে গেলে আপনাদের আমাদের প্রত্যেকের প্রশ্নচিহ্নের মুখে পড়বেন। অতএব আমাদের এই সমাজ ব্যবস্থায় তা সেই বিষয়টা যাতে, তার ইনকাম যে বন্ধ হয়ে গেছে, সরকার যাতে এককালীন কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা করে এবং তার যাতে পার্মানেন্ট চাকরির সুব্যবস্থা হয়, এটা দেখা প্রয়োজন। এই প্রভাবশালী আপনারা জানেন না, এই প্রভাবশালীকে আপনাদের মুখ থেকেই শুনি। কারণ আমি তো শুনি মিডিয়াটা তো প্রভাবশালীদের, আইদার নরেন্দ্র মোদী আর নাহলে এখানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রভাবশালী, সরকারই তো করছে। সরকারের এমএলএ যারা, মন্ত্রী যারা, প্রাক্তন মন্ত্রী যারা, তাদের পরিবারের লোকই প্রভাবশালী হয়, তাদের জানাশুনো, তাদেরই যে চেলা চামুন্ডারা প্রভাবশালী হয়। এগুলো কেন ঘটেছে জানেন? যখন রাতের বেলা অনুব্রত মণ্ডলের মতো লোক, যদিও জেল টেল খেটে এসছেন, তিনি যখন ফোন করে পুলিশ এসপির ওয়াইফকে বলছে তোর ওয়াইফকে নিয়ে চলে আসবি, মাকে নিয়ে চলে আসবি, তারপরেও তিনি যখন অ্যারেস্ট হন না, তো দাদা দিদিদের চেলা চেলিরা তারা ভাবেন আমাদের পেছনে তো বড় মাথা আছে, কিছু বলেও কিছু হয় না, তারা এইরকম
এক একটা আব্বাস তৈরি হয়, যারা সাবাসী পায়, যারা সরকার পক্ষে আছেন তাদের থেকে। এই আব্বাসদের সাবাসী দিয়েই এই নিরীহ মহিলাদের ওপরে অত্যাচার লাগাম ছাড়া হয়, আর তারই পরিণতি। কিন্তু কোনো অন্যায় দীর্ঘদিন চেপে রাখা যায় না, আজকে এক এক করে তাই বেরোয়। আপনারা দেখেছেন আরজি করের যে ঘটনা, আপনারা দেখেছেন সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা, আপনারা সন্দেশখালীর ঘটনাও দেখেছেন। তো সামগ্রিকভাবে এখনও সরকার শিক্ষা নিক, তার কারণ বাংলাটা নারীদের সুরক্ষার জন্য মাতঙ্গিনীর মাটিতে দাঁড়িয়ে এর থেকে বড়, আর রানী শিরোমণির মাটিতে দাঁড়িয়ে আমার মনে হয় এর থেকে বড় ব্যথা আঘাত মহিলাদের ওপরে অত্যাচার আর কিছু হতে পারে না। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। বৌমা, আসছি মা। রিমি, তোরা গেলি কোথায়? না, তাড়াতাড়ি করে তৈরি হয়ে এসো। আচ্ছা। নে, তুইও তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে। উৎসবের রাতে কিংবা রোজগারের কাজে বাংলার ভরসাতে আদি ঢাকেশ্বরী, পুজো বাড়িতে কিংবা পার্টির এক রাতে রকমারিতে আদি ঢাকেশ্বরী, নিমতড়ি তমলুকের আদি ঢাকেশ্বরী, ঘরে ঘরে থাকে আদি ঢাকেশ্বরী, আদি ঢাকেশ্বরী। ও মা, দেখি দেখি। আমাদের পরিবারের অটুট বন্ধন আদি ঢাকেশ্বরীর সত্যি অপরূপ লাগবে তোমায়। গোটা পরিবারের পছন্দ আদি ঢাকেশ্বরীর শাড়ি। প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি ঢাকেশ্বরী তাম্রলিপ্ত, তমলুক, নিমতৌড়ি, পূর্ব মেদিনীপুর। পোশাক কিনলে সোনা উপহার, তমলুকে পুজো ধামাকা অফার নিয়ে হাজির হলো জ্যাপি। জামা কিনলেই সোনা ফ্রি। কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না। আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা এই উপহার রেখেছি। কখনো শুনেছেন পোশাক কিনলে সোনা পাওয়া যায়? নিশ্চয়ই না। তবে জ্যাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলেই সোনার উপহার। ৬,০০০ টাকার কেনাকাটা করবেন, তার সঙ্গে রয়েছে সোনার পলা 916 হলমার্ক যুক্ত। আমাদের ফোন নাম্বার 9434005630। ১০,০০০ টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে। ১৫,০০০ টাকার কেনাকাটায় আপনি পাবেন নাকের নাক ছাবি। আমাদের অ্যাড্রেস তমলুক কোর্টের কাছে, কোর্ট থেকে 50 পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।